জয় হিন্দ। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ইংরেজি আছে, ইংরেজি হোক ইয়া বাংলা, এই দুটো ভাষার বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শব্দ বলা হয় তাদের সবকে আজকে আমরা শিখে নেব মাত্র 20 মিনিটের মধ্যে। তো যদি জানতে চাও তো শুনতে হবে, আর যদি শিখতে চাও তো দেখতে হবে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ইংরেজি শব্দ আছে, চাই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের মোদি ও মমতা এবং শাহরুখ খান থেকে শুরু করে দেব পর্যন্ত, তারা যেভাবে ইংরেজি বলে, কিভাবে বলে, কেন বলে, আর কিভাবেই বা বলতে হবে, তার সমস্ত যদি জানতে চাও, তার জন্য আজকের ভিডিওটা দেখতেই হবে এবং শেষ পর্যন্ত। এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে কমেন্ট, ভালো না লাগলে লাইক অবশ্যই করতে কিন্তু ভুলো না। তো সবার আগে আমরা বাংলাতে শিখে নেবো। বাংলাতে এটাকে বলা হয় পদ, ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ। আগে পদ বাংলাতে শিখবো এই কারণে, যাতে ইংরেজি যখন শিখবো তখন বাংলার ওই নামকরণগুলো ইংরেজিতে চিপকে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। যেমন বাংলায় মা বলি, ইংরেজিতে মাদার। তো আগে মার ব্যাপারটা সম্পূর্ণ জানা থাকলে মাদারকে মাদার বলতে প্রবলেমই হবে না, বা মাদারকে মা বলেও সম্বোধন করা যাবে। এই জন্য আমরা আগে বাংলায় শিখবো, ফির তারপর ইংরেজি। তো আমরা যেমন রেস্টুরেন্টে কিংবা হোটেলে মেনু দেখি, ফির অর্ডার করি, তো তেমনি আমরা আগে জেনে নেবো যে পদ কি, তারপর তার গোষ্ঠীর বিচার, ইয়া গোষ্ঠী সম্পর্কে জানাজানি পরে হবে। তো সবার আগে জেনে নিই যে পদ কি জিনিস। ধরো কলকাতা, এটি একটি শব্দ, এটি একটি জায়গারও নাম। তো কলকাতা এটি একটি শব্দ, এটা জাস্ট এখনো পর্যন্ত কেবলমাত্র একটি শব্দ হয়েই আছে। বাট এটিকে যখন আমি একটি বাক্য রচনা করব, বাক্যের মধ্যে ব্যবহার করছি, আমি কলকাতা যাচ্ছি, এখন এই কলকাতা শব্দটি আর শব্দ নেই, এটি পদ হয়ে গেছে। কেন? না, এটি একটি বাক্যের মধ্যে ব্যবহার হয়েছে বা ব্যবহৃত হয়ে আছে। এতক্ষণ পর্যন্ত এ দুটোকে যদি বাদ দিই তাহলে কলকাতা একটি শব্দই হয়ে আছে, কিন্তু এ দুটো যখন পাশে বসছি এ তখন একটি বাক্যে পরিণত হচ্ছে, যেখানে আমি হলো সাবজেক্ট, যাচ্ছি হলো ভার্ব, এটি হলো একটি নাউন। বাংলায় যদি বলি, এটিকে বলা হবে সর্বনাম পদ, এটিকে বলা হবে ক্রিয়াপদ, এবং এটি একটি বিশেষ্য পদ। বোঝা গেল? যদি এটি একটি সাবজেক্ট বা কর্তাও। তো এখন পয়েন্ট হচ্ছে, কলকাতা এইটি একটি শব্দ ছিল আমি আর যাচ্ছি এটি বসানোর পূর্বে, যে এটিকে বাক্যে ব্যবহার করলাম তখন এটি একটি পদ হয়ে গেল। ঠিক অনেকটা একটা মেয়ের মতো। একটি মেয়ে বিয়ের পূর্বে মেয়ে থাকে, বাট বিয়ের পর সে কি হয়ে যায়? না, বউ হয়ে যায়। মাঝখানে কেবলমাত্র একটাই অনুষ্ঠান হয়, সেটি হচ্ছে বিয়ে অনুষ্ঠান। বিয়ের পূর্বে একটি মেয়ে ছিল, বিয়ের পরে হয়ে গেল কারোর বাড়ির বউ, বা কাকিমা, মাসিমা, পিসি, কুছ ভি হো সকতা হ্যায়। তো যাই হোক, তো তাহলে মূল কাহিনীটা কি হলো, পরিবর্তনটা কি হলো? বাস একটা অনুষ্ঠান। তেমনি কলকাতা এটি একটি ছিল শব্দ, যেই বাক্যে ব্যবহৃত হয়ে গেল তো হয়ে গেল পদ। ঠিক তেমনি এই মেয়েটির মতো, বিয়ের আগে মেয়ে, বিয়ের পরে বউ। কলকাতা শব্দ, বাক্যের পূর্বে এটি একটি কেবলমাত্র শব্দ, বাক্যে ব্যবহৃত হলে তখন হয়ে গেল পদ। এখন এই পদকে 5টি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে? 5টি ভাগে। তার আগে জানা দরকার আমরা পদ জানবো কেন। এটা তো কেবল জানলাম পদ কি, এবার জানবো পদ জানা দরকার কেন। তো এখন আমরা দেখবো পদ আমাদের শেখার প্রয়োজন কেন। এখানে একটি বাক্য লেখা আছে, মোটা বইয়ের চাপে খাটের পায়া ভেঙেছে। বাট এখানে এই যে মোটা শব্দটি, এই মোটা শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? এটাকে কি টাচ করা যায়? এটা কি দেখা যায়? এটা কেবলমাত্র অনুভব করতে হয়। এই মোটা শব্দটি কেবলমাত্র বইয়ের সম্পর্কে ব্যবহার করা হয়েছে। বউ কেমন? না, মোটা। এখানে এই যে পায়া শব্দটা, এটাকে কি টাচ করা যায়? দেখা যায়? হ্যাঁ, অফকোর্স যায়। এই যে খাট শব্দটা, এই খাট শব্দটা কি দেখা যায়? টাচ করা যায়? অবশ্যই যায়। খাটের পায়া, যাকে স্ট্যান্ড বলা হয়। খাট এখানে ভেঙেছে, এটি একটি হচ্ছে ক্রিয়াপদ। এখানে মূল শব্দটা ছিল তো খাট, খাটের সাথে এর শব্দ যুক্ত হয়েছে। এখানে বউ, এর সাথে এর শব্দ যুক্ত হয়েছে। তো এখানে এই মোটা শব্দটা যেহেতু এই বউয়ের সম্পর্কে বলছে, তো এ হয়ে যাবে বিশেষণ পদ। ইংরেজিতে একে বলা হয় অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে এর কথাটা, এটা হয়ে যাবে প্রিপোজিশন ইংরেজিতে। বাংলায় হয়ে যাবে পদান্বয়ী অব্যয়। একই রকম ভাবে বউ, বউকে তো দেখা যায়, এ একটা হয়ে যাবে নাউন। কি হয়ে যাবে? নাউন। এটা কি ছিল? এটা ছিল অ্যাডজেক্টিভ। তো খাটের খাট, এটাও তো দেখা যায়, এটা হয়ে যাবে একটা নাউন, এর সাথে এর কথাটা আছে। তো এটা এর শব্দটা, এটা যেটা বাংলাতে এটাকে বলা হয় বিভক্তি, ইংরেজিতে বলা হচ্ছে প্রিপোজিশন। একই রকম ভাবে পায়া, এটাকেও ছোঁয়া যায়, দেখা যায়, বলা যায়, তো এটা হয়ে গেল নাউন। ভেঙেছে, এটি হলো ক্রিয়াপদ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ভার্ব। তো আমরা কি শিখলাম? আমরা শিখতে পারলাম সমস্ত বাক্যে বিভিন্ন শব্দ যখন ব্যবহার হচ্ছে, মানে পদ হয়ে দাঁড়াচ্ছে, তো সেই পদগুলোর বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন রকম ফের আছে। যেমন মোটা শব্দটা বউয়ের সম্পর্কে বলছে, তো বউটা এখানে নাউন, নাউনের সম্পর্কে বললেই তা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে ভেঙেছে, ভাঙা, কোনো কিছু করা বোঝাচ্ছে, তো এটা একটা ক্রিয়াপদ বোঝাচ্ছে। একই রকম ভাবে পায়া হোক ইয়া খাট হোক, বউ হোক, এই সবগুলোকে ছোঁয়া যায়, দেখা যায় এবং অনুভব করা যায়, তাই এগুলো হয়ে যাবে নাউন। তো আমরা এবার দেখে নেব পদের ভাগগুলোকে, এবং তারপর সোজা চলে আসবো পার্টস অফ স্পিচে। তো আমরা এবার দেখবো পদকে কয় ভাগে ভাগ করা হয়েছে।
এর বাংলা বৈয়াকরণবিদরা বাংলা ব্যাকরণে পদকে কটি ভাগে ভাগ করেছে। সবার আগে লিখবো পদ, একে ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ, PARTS অফ স্পিচ, SPEECH, পার্টস অফ স্পিচ মানে স্পিচ বা কোনো কথার অংশ, পার্টস কথার অর্থ অংশ, যাকে আমরা বাংলায় পদ বলছি, মানে বাক্যের অংশকে পদ বলছে, ইংরেজিতে একই রকম বলছে বাট শব্দ একটু আলাদা, পার্টস অফ স্পিচ। তো আমরা দেখবো বাংলায় পদকে কটি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি। সবার আগে বাংলার ভাগ করা হয়েছে বিশেষ্য। বাংলার প্রথম পদের নাম হলো বিশেষ্য। তারপর কি আসছে না বিশেষণ। তারপর কি আসছে না সর্বনাম। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আমার সাথে সাথে উচ্চারণ করো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তারপর কি আসছে না অব্যয়। তারপর কি আসছে না ক্রিয়াপদ। কি আসছে ক্রিয়াপদ। এই মোট 5 প্রকার পদ। বাংলায় পদকে 5টি ভাগে ভাগ করেছে, একটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো আমি এখন বা সুবিধার জন্য এরপর যখন ইংরেজিতে পার্টস অফ স্পিচ শিখবো তখন সুবিধার জন্য ওটা শিখতে সুবিধা হবে, আমি এখন এদেরই নাম ইংরেজিতে এদেরকে কি বলছে এই মুহূর্তে আমি সেগুলোকে লিখছি, বাট আসলে কিন্তু ইংরেজিতে পদকে পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা হচ্ছে, তার মধ্যে এই 5টি আছে। আই রিপিট, ইংরেজিতে যে 8টি ভাগ আছে তার মধ্যে এই 5টি আছে, কেবলমাত্র তাতে সোজাসুজি অব্যয় সোজাসুজি নেই, অব্যয়ের ক্লাসিফিকেশন করে সেগুলোকে মেন স্ট্রিম হিসেবে দেখানো হয়েছে। তো আমি আগে দেখে নেবো, এদেরকে নামগুলোকে আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। বিশেষ্যকে ইংরেজিতে বলা হচ্ছে নাউন, NOUN। বিশেষণকে কি বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। সর্বনামকে কি বলা হচ্ছে প্রোনাউন, PRONOUN। কিচ্ছু না, বাস বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয় বা এমন কিছু পদ যেগুলো বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়, তাই প্রো লেভেলের নাউন, ঠিক যেমন খেলায় বা ড্রাইভারে আমরা প্রো লেভেলের ড্রাইভার ইউজ করি, ঠিক প্রো লেভেলের নাউনকে বলা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। অব্যয়কে ইংরেজিতে সোজাসুজি কিছু বলা হয় না, অব্যয়ের 3টি ভাগ আছে যেটা ওখানে আমরা জানবো, তবে আমি একবার বলে দিচ্ছি, কনজাংশন, ইন্টারজেকশন আর প্রিপোজিশন, বা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ক্রিয়াকে ইংরেজিতে বলা হচ্ছে ভার্ব, VERB, ভার্ব। ব্রিটিশরা আমেরিকানরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা একটু এটাকে ভার্ব উচ্চারণ করে, কোনো প্রয়োজন নেই, ভার্ব বলতেই পারো সোজা ভার্ব, আর এর উচ্চারণটা একটু স্টাইলিশ বা সাইলেন্ট থাকবে। তো আই রিপিট, পদকে বাংলায় 5 ভাগে ভাগ করা হয়, একটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়াপদ। বিশেষ্যকে ইংরেজিতে নাউন বলে, বিশেষণকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে, বাট এই বিশেষণের ইংরেজি অ্যাডজেক্টিভের মধ্যে একটু ফারাক আছে, তখন জেনে নেব। সর্বনাম পদকে ইংরেজিতে প্রোনাউন বলছে, অব্যয় পদকে সোজাসুজি ইংরেজিতে নেই, অব্যয় পদে 3টে ক্লাসিফিকেশন বা ভাগ করে ওখানে মেন স্ট্রিম হিসেবে জুড়েছে, সেগুলো কি কি, একটা প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। লিখছি না, ক্রিয়াপদকে ভাব বলে। এই হচ্ছে বাংলার পদ। এদের সম্পর্কে ডিটেলসে পরের ভিডিও দেখবো, আগে পদগুলোর গোষ্ঠী সম্পর্কে জেনে নিই, কে কোথায় মাসি পিসি খালা খালু চাচা চাচি আছে সেগুলোকে জেনে নিই, ফির তাদের সম্পর্কে কে কি করে, কার কি পেশা, কে কোথায় থাকে, এগুলো পরে জানবো নেক্সট ভিডিওতে। হ্যাঁ, তো আমরা এবার দেখে নেব ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয় প্রকার, কি কি তাদের উদাহরণ, তারা কেমন, কিভাবে, কোথায় আছে, কি খায়, পেশা কি। চলো দেখা যাক। ইংরেজিতে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়, যথা কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আই রিপিট, অ্যান্ড ইন্টারজেকশন। শুরু থেকে নাউন, যাকে বাংলাতে বলা হচ্ছে বিশেষ্য পদ, তারপর হচ্ছে প্রোনাউন, যাকে বাংলায় বলা হয় সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ, যাকে বাংলায় বলা হয় বিশেষণ পদ, ভার্ব, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ভার্ব, বাংলায় বলা হচ্ছে ক্রিয়াপদ, ইংরেজিতে অ্যাডভার্ব, যাকে বাংলায় বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে প্রিপোজিশন, যাকে বাংলায় বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়, ইংরেজিতে কনজাংশন, যাকে বাংলায় বলা হচ্ছে সংযোজক অব্যয়, এবং ইংরেজিতে ইন্টারজেকশন, যাকে বাংলায় বলা হচ্ছে বিয়োজক অব্যয়। আমি বলেছিলাম সরাসরি অব্যয় পদ নেই, অব্যয় পদের 3টি ভাগ, এই যে পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয় এবং বিয়োজক অব্যয়, এই 3টি পদকে সোজা মেন স্ট্রিম হিসেবে যুক্ত করা হয়েছে। একই রকম ভাবে বাংলায় বিশেষণ পদের মধ্যে ক্রিয়া বিশেষণ একটি ক্লাসিফিকেশন ছিল বিশেষণের আন্ডারে, কিন্তু এখানে ক্রিয়া বিশেষণকে সোজা একটি মেন স্ট্রিম হিসেবে দেখানো হয়েছে। তো তাই জন্য বলেছিলাম বাংলার বিশেষণ পদ এবং ইংরেজির অ্যাডজেক্টিভের মধ্যে ফারাক আছে বা পার্থক্য আছে। চলো আমরা তাহলে শুরু থেকে দেখে নিই। বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি? বিশেষ্য পদ কোনো কিছুর নাম যা অনুভব করা যায়, যাকে ছোঁয়া যায়, যাকে দেখা যায়, স্পর্শ করা যায়, তা সব হলো বিশেষ্য পদ। সে আমি, এই মানুষের শরীর, এই ঘর বাড়ি, বোর্ড, পেন, কলম, আলো, লাইট, এ সবগুলোই হলো নাউন। ইলেকট্রিসিটি, এটিও একটি নাউন। তো আমরা দেখে নেব বিশেষ্য পদের উদাহরণ বা আরো অন্যান্য বিশেষ্য পদগুলো কেমন। যেমন বিশেষ্য পদের উদাহরণ বলতে কলকাতা, এটি একটি জায়গার নাম। মানুষ, এটি একটি প্রাণীর নাম। একই রকম ভাবে ইংরেজিতে টাইগার, রিভার মানে নদী, সাইকেল। তোমরা বিশেষ্য পদের যদি সংজ্ঞা শুনতে চাই তাহলে এমনটা হবে, বাক্যে যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু,
স্থান, কাল, পাত্র অথবা ধর্ম এবং অনুভূতির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলা হবে। আমি ধীরে ধীরে এই জন্য বললাম যাতে এটা ভিডিও পজ করে ধীরে ধীরে স্লো মোশনে এটা লিখে নাও এবং সমগ্র ভাগগুলোকে আমি এক সাইড হয়ে যাব, শেষে এটি ভিডিওকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিও একটা এবং খাতায় তুলে নিও, সুবিধা হবে। তো আমি আবারও বলছি, তো বিশেষ্য পদ যাকে ইংরেজিতে বলা হচ্ছে নাউন, তার উদাহরণ কোনো স্থানের নাম, কোনো বস্তুর নাম, নদীর নাম, প্রাণীর নাম, এই সবগুলোই হলো নাউন। তারপর আসছে প্রোনাউন। প্রোনাউন বা সর্বনাম পদ কি আগে জেনে নিই। সর্বনাম কি? সবার উপরে নাম, সর্বত্র নাম, নামেরও লেভেলে। যেমন ফোন থাকে না, নোট 5 প্রো, Z7 প্রো, একই রকম ভাবে নাউনের প্রোনাউন, নাউনেরও প্রো। ইয়ানি আমরা কখনো কখনো এমনটা বলি, বিদ্যাসাগর বাড়ি গিয়ে ভাত খেলো, বিদ্যাসাগর স্কুলে গেল, বিদ্যাসাগর বড় বাইরে গেল, বিদ্যাসাগর সেখান থেকে ফিরে এই করলো সেই করলো, বিদ্যাসাগর বিয়ে করলো, বড় হলো, বিদ্যাসাগর মারা গেল। তো এই যে আমরা এই কথাগুলো বলছি বারবার, এই তার সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে একই নাম, তার কারো সম্পর্কে বলার সময় একই নাম বারবার ব্যবহার না করে তার পরিবর্তে আমরা একটা সুমিষ্ট ছোট্ট শব্দ ব্যবহার করতে পারি। কেমন? যেমন সে বা তিনি বা তাকে বা আপনাকে। ঠিক একই রকম ভাবে তাকেই সর্বনাম পদ বলা হচ্ছে। তো সংজ্ঞা যদি বলা হয় তাহলে কি বলা হবে? একই বিশেষ্য পদ বাক্যে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বাংলায় সর্বনাম পদ বলে, ইংরেজিতে তাকে প্রোনাউন বলে। বোঝা গেল? তো আমরা দেখে নিই এবার উদাহরণগুলো কেমন। যেমন বাংলায় আছি আমি, তোমরা, তারা, যে, সে, যিনি, তিনি, এগুলি সব বাংলায়। ইংরেজিতে হি, শি, হোয়াট, হোয়ার, হুইচ। আমি সমস্ত উদাহরণগুলো দিতে পারিনি, যখন এরপর এইগুলোকে নিয়ে আরো ডিটেলসে ভিডিও বানাবো তাদের সমস্ত ধরনের ক্লাসিফিকেশন, ভাগ, তার এবং প্রত্যেকটির উদাহরণ, সহজ সহজ উদাহরণ দিয়ে আমি সেগুলোকে দেখাবো। এরপরে চলে আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ পদ। এখানে একটু গন্ডগোল আছে বাংলার ইংরেজির সাথে। বাংলাতে বিশেষণ পদের সংজ্ঞায় বলা হচ্ছে বাক্যে যে পদের দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদের, চারটি কিন্তু অব্যয়বাদ, অব্যয়ের কেউ বিশেষিত করতে পারে না। আই রিপিট, বিশেষ্য, বাক্যে যে পদের দ্বারা বিশেষ্য বা বাক্যে যে পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বলা হয় বিশেষণ পদ। আমি আরো যদি একটু বড় করে বলি, বাক্যে যে পদের দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, ধর্ম, সংখ্যা ইত্যাদি সম্পর্কে বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। কিন্তু ইংরেজিতে তা হবে না। ইংরেজিতে ক্রিয়াপদটা বাদ যাবে। ক্রিয়াপদের সম্পর্কে যে শব্দ বিশেষিত করবে বা ক্রিয়াপদের সম্পর্কে যদি এমন কোনো শব্দ তার সম্পর্কে বোঝাচ্ছে, সে হয়ে যাবে সোজা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এটা কিন্তু বাংলাতে একটার মধ্যেই সামেট দিয়া, মানে বাংলাতে একটার মধ্যেই ছিল, ইংরেজিতে এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো বাংলায় সংজ্ঞা কেমন হবে? বাক্যে যে পদের দ্বারা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, ধর্ম, সংখ্যা ইত্যাদি সম্পর্কে বোঝায় তাকে বিশেষণ পদ বলে। ইংরেজিতে কি হবে না, যে সমস্ত পদ বিশেষ্য এবং সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা আদি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এর ইংরেজি সংখ্যা, এর সম্পূর্ণ ইংরেজির ডেফিনেশন আমি লিখে দেবো যখন এদের ডিটেলসে ভিডিও বানাবো। এরপর চলে আসছে ভার্ব। সমস্ত ব্রহ্মাণ্ডের ইংরেজির মধ্যে, সমস্ত ব্রহ্মাণ্ডের যত ভাষা আছে তার মধ্যে সেই ভাষায় কথা বলতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভাইটাল যে পদটা সেটা হলো এই ভার্ব। ইংরেজিতে কথা বলতে গেলে যার ভার্ব জানা আছে সে সমস্ত বিশ্ব ঘুরে আসতে পারে উইদাউট কোনো ফর্মুলা, উইদাউট কোনো সূত্র। ইংরেজিতে যে কোনো বাক্য সে বানাতেই পারবে যদি তার ভার্ব সম্পর্কে আইডিয়া থাকে বা ভার্ব সম্পর্কে তার সমস্ত নলেজ থাকে। তো ভার্ব কি? বাংলায় একে বলা হচ্ছে ক্রিয়াপদ। ভার্ব কি? সবচেয়ে সহজ ভাষায় বলি, ভার্বকে বাংলায় ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ কাকে বলে? বাক্যে যে পদ, মানে যে শব্দের দ্বারা কোনো কিছু করা, হওয়া বা আছে, তিনটে শব্দ মাত্র। কোনো কিছু করা, করা, হওয়া বা আছে, তিনটে কিছু, কোনো কিছু করা, হওয়া বা আছে, করা, হওয়া, আছে, করা, হওয়া, আছে, এই তিনটে বাক্যে যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া বা আছে এমন বোঝাবে সে সঙ্গে সঙ্গে চলে আসবে ভার্বের ঝুলিতে, ইয়ানি ক্রিয়াপদের ঝুলিতে। তো ক্রিয়াপদের আমরা উদাহরণ দেখিনি, বলা, দেখা, পড়া, ঘুমানো, থিঙ্ক, গো, কাট, শার্ট, এগুলো সবই ভার্ব। এরপরে চলে আসছি আমরা অ্যাডভার্বে। অ্যাডভার্ব কি? না, বাক্যে এমন কিছু শব্দ আমরা পেয়েই যাই যে সমস্ত শব্দগুলো ক্রিয়াপদের সম্পর্কে বলে। দ্রুত দৌড়াও, কেমন ভাবে দৌড়াও? দ্রুত, তার দৌড়ানো সম্পর্কে বলছে। সে ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো, কেমন ভাবে নেমে এলো? ধীরে ধীরে। এই যে ধীরে ধীরে শব্দটি তার নেমে আসা সম্পর্কে বুঝিয়েছে, ওই ব্যক্তিটা সম্পর্কে কিন্তু বোঝায়নি, তার নেমে আসা ক্রিয়া সম্পর্কে বুঝিয়েছে। তাই ধীরে ধীরে, দ্রুত, ফাস্ট, স্লো, এইগুলো
অ্যাডভার্ব ইয়ানি ক্রিয়া বিশেষণের ঝুলির মধ্যে পড়ে। এরপর চলে যাব আমরা প্রিপোজিশন। এ চাচা বড় ইম্পর্টেন্ট বিষয়। এ চাচা ইংরেজিতে সবচেয়ে বেশি ঝামেলা ক্রিয়েট করে। এ চাচা খুদ নিজেই একটা বিশাল বড় ভাইটাল চ্যাপ্টার নিয়ে বসে আছে। তো প্রিপোজিশনকে বাংলায় কি বলে? পদান্বয়ী অব্যয়। এখন এই চাচাকে এর অনেকগুলো সন্তানাদি সন্ততি আছে, অন, ইন, ফ্রম, অফ, এরা ইংরেজিতেই আছে, বাংলায় কিন্তু এদের মানে কেমন? উপরে, ইয়ানি অন মানে উপরে, ইন কথার অর্থ মধ্যে, ফ্রম কথার অর্থ হইতে, অফ কথার অর্থ রবাইর। এছাড়া আরো বহু আছে। ইনটু বাইরে থেকে ভিতরে লাফ মারলে বা বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করলে তখন ইনটু বসাতে হবে, কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে সব বোঝাবো। তার আগে এই শব্দটির চাচার একটু বিশ্লেষণ হোক। প্রি কথার অর্থ পূর্বে, পজিশন কথার অর্থ স্থান। আই রিপিট, প্রি কথার অর্থ পূর্বে আর পজিশন কথার অর্থ হলো স্থান, ইয়ানি নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। আই রিপিট, নাউন অথবা প্রোনাউনের পূর্বে এরা বসে। এই অন, ইন, ফ্রম, অফ, এই যে নাউন গেল, এই নাউন অথবা প্রোনাউনের পূর্বে কিন্তু এই প্রিপোজিশনগুলো বসে। নাউন অথবা প্রোনাউনের পূর্বেই অন, ইন, ফ্রম, অফ এরা বসে বসে বাক্যের বাকি শব্দগুলোর সাথে এরা রিলেশন বানায়। ইয়ানি আমি ছাদের উপর যাচ্ছি, উপর শব্দটা কিসের সাথে? আমার সাথে ছাদের সম্পর্ক বানাচ্ছে, যে আমি কোথায় থাকছি, ছাদ আর আমার মধ্যে সম্পর্ক কিনা, ছাদের উপরে আমি দাঁড়াচ্ছি। বোঝা গেল? কথা বোঝা গেল? এই আর কি। তো প্রি কথার অর্থ পূর্বে, পজিশন কথার অর্থ স্থান, ইয়ানি নাউন বা বিশেষ্য পদ, ইয়ানি প্রোনাউন সর্বনাম পদ, এদের পূর্বে বসে এরা বাক্যের বাকি পদগুলোর সাথে বা বাকি শব্দগুলোর সাথে সম্পর্ক বানিয়ে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। এরপর চলে আসবে সোজা কনজাংশন। কনজাংশন কথার অর্থ কি? না, সংযোজক করে দুটো বাক্যের মধ্যে অথবা দুটো শব্দের মধ্যে বা পদের মধ্যে। আই রিপিট, দুটো বাক্যের মধ্যে অথবা দুটো শব্দ বা পদের মধ্যে এই সংযোজক অব্যয় বসিয়ে আমরা বাক্যের মধ্যে কানেক্ট বানাই বা দুটো শব্দের মধ্যে কানেক্ট বানাই। যেমন রাম ও রহিম দুজন খুব ভালো বন্ধু। রাম ও রহিমে মাঝখানে এবং বসলাম, দুটোকে একসাথে নিয়ে আসলাম। একই রকম ভাবে আমি বাড়ি গেলাম এবং ঘুমিয়ে পড়লাম, বা আমি বাড়ি গেলাম এবং খেয়ে দিয়ে পড়তে বসলাম। এই যে আমি বাড়ি গেলাম, এটা একটা বাক্য হলো, স্বাধীন বাক্য। এবং তারপর কি না, আমি খেয়ে দিয়ে বই নিয়ে বসলাম। এই দুটো বাক্যের মাঝখানে এবং বসিয়ে দুটো বাক্যকে কানেক্ট করছি। অর্থাৎ সোজা যদি এমন বলতে আমি বাড়ি গেলাম, আমি খেয়ে দিয়ে বই নিয়ে বসলাম, এমনটা হচ্ছে না, ভালো লাগছে না, সুমধুর হচ্ছে না। ড্রেস তো বহুত আছে, বাট তার মধ্যে ফ্যাশনেবল তো আছেই। ফ্যাশন কি আর এমনি আছে? এই জন্যই তো ফ্যাশন বানানো, যাতে ড্রেস তো বহু আছে, তার মধ্যে বাকিটা নিজেরা বুঝে নাও। কনজাংশন কথার অর্থ সংযোজক অব্যয়। তো এগুলোকে অব্যয় পদ বলা হয়। এখন পয়েন্ট হচ্ছে অব্যয় পদ কি সেটা একটু বলে নিই। অব্যয় পদ কাকে বলে? কাল, পুরুষ এবং বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন নেই। এখন কাল কি, বচন কি, আর পুরুষ কি? কাল, বচন, পুরুষ, এই তিনটে যতই চেঞ্জ করো এদের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি এবং তুমি, সে এবং তারা, দেখো কর্তা পাল্টে যাচ্ছে কিন্তু এবং কি পাল্টাচ্ছে না। আমি এবং তুমি ভাত খেয়েছিলাম, দেখো এবং এবংই আছে। আমি এবং তুমি ভাত খাচ্ছি, এবং এবংই আছে। সে এবং তারা মাঠে যাচ্ছে, দেখো টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রোনাউন চেঞ্জ হচ্ছে, কিন্তু এবংই থাকছে। বা যদি পরিমাণও বাড়াতে থাকো সাবজেক্টের পরিমাণ, তখন এবংই থাকবে। তাই বলে কাল, পুরুষ এবং বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন নেই তাকে বলা হবে অব্যয় পদ। সেই অব্যয় পদের মধ্যে একটি ভাগ হলো সংযোজক অব্যয়। এবং, কিন্তু, সুতরাং, যদি, এগুলি হলো সব কনজাংশন। এরা বাক্য বা শব্দ বা পদের মধ্যে বসে সংযোগ সৃষ্টি করে, একটা সম্পর্ক তৈরি করে। একই রকম ভাবে এরপর চলে আসে ইন্টারজেকশন বা বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় কি জিনিস? বিয়োজক অব্যয় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, যে মনের ভাবগুলো প্রকাশ করছি। যেমন দুঃখ পাচ্ছে কেউ, কারো বাবা মারা গেছে, ওহ তার বাবা মারা গেছে, আহ, এই যে ওহ এগুলো দুঃখবাচক, মানে দুঃখ প্রকাশ করতে এই শব্দগুলো। কিন্তু আমরা যখন কোনো কথা লিখবো সেখানে আমরা কিভাবে এক্সপ্রেস করব? যেমন গানের সুর লিখে কিভাবে প্রকাশ করতে হয়, ঠিক তার একটা পার্টিকুলার নিয়ম আছে। একই রকম ভাবে ইংরেজিতে বা ভাষাতে, প্রত্যেক ভাষাতে মনের ভাবকে লিখে তো দেখানো যায় না যে সে দুঃখ পাচ্ছে, এটা মুখে বলতে হয় বা শব্দ দ্বারা বোঝাতে হয়। তেমনি এমন কিছু শব্দ বানানো হয়েছে ইংরেজিতে বা বাংলাতে, যে শব্দগুলো দ্বারা বক্তার বা কর্তার মনের ভাবকে প্রকাশ করার একটা চেষ্টা, সামান্যতম। ভাষা কিন্তু আর কিছু নয়, মনের ভাবকে প্রকাশ করার একটা চেষ্টা। ঠিক একরকম ভাবে এই শব্দগুলো কর্তা বা সাবজেক্টের মনের ভাবকে প্রকাশ করছে। দুঃখ, আনন্দ, আনন্দ হলে হিপ হিপ হুররে, আমরা ম্যাচ জিতে গেছি, উই ওয়ান দ্য ম্যাচ। তো হুররে, ঠিক একরকম এলাস, এলাস হিজ ফাদার ইজ নো মোর।
তার বাবা আর নেই। একই রকমভাবে ফাই, এগুলো সব দুঃখে, হায়, হায়। এই সমস্তগুলো সব ব্যবহার করা হয়ে থাকে। হায়, হায়, ওহ! ইস! ছি, ছি। এই শব্দগুলো যেমন বাংলা আছে তেমনি ইংরেজিতে ওহ! এ, আহ! এলাস, হুররে, ফাই আরো অনেক আছে। এদের প্রত্যেককে নিয়ে আলাদা, আলাদা চ্যাপ্টার হবে। তখন সম্পূর্ণ ডিটেইলসে আসা হবে এবং এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় সহ ইংরেজিতে স্কুলের পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত জায়গায় কিন্তু এদের অবশ্যই প্রয়োজন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ইংরেজি আছে, যত ইংরেজি শব্দ আছে তাদেরকে যদি চিনতে হয় তো পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান সবচেয়ে প্রথমে দরকার। ন্যারেশন চাও ইয়া ভয়েস চেঞ্জ চাও, সেখানে গিয়ে অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন কোনটা কোথায় সেগুলো বারবার বলবে। তো কেউ যখন পড়াবে তখন ওই টার্মসগুলো ইউজ করবে মেডিকেল টার্মসের মতো। তখন তোমার যদি টার্মস সম্পর্কে আইডিয়া না থাকে তো তুমি তো হয়ে গেলে ফুল। একই রকমভাবে ন্যারেশন বলো ইয়া ভয়েস চেঞ্জ, বাকি সমস্ত ক্লজ ইয়া ফ্রেজ সব জায়গায় এই পদগুলোর ব্যবহার কিন্তু অবশ্যই হবে এবং সেখানে টার্মস ইউজ করা হবে সোজা। তখন আর বারবার আবার কিন্তু বলা হবে না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা এখানে, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা। তো তখন বারবার বলা হবে না অ্যাডভার্ব মানে এই, অ্যাডজেক্টিভ মানে এই, বারবার কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হবে না। না কেউ দেবে কখনো। তাই জন্য পার্টস অফ স্পিচ ইয়ানি পদ বাংলা এবং ইংরেজিতে, যেহেতু নিজের মাতৃভাষা বাংলা তো বাংলাতে তো আছেই এবং ইংরেজিতে যেহেতু শিখতে হবে, ইংরেজির বিনা সব অন্ধকার। তো এই জন্য এগুলো কিন্তু জানার দরকার। অবশ্যই এদের ডিটেলস ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করো, ভালো না লাগলে লাইক করতে ভুলো না। জয় হিন্দ।